তাহলে আর 10 বছরের দেশে ফিরব না। এই যে এখন ছুঁয়ে আছি তোমাকে, তুমি আমাকে ছুঁয়ে আছো, এটা আগামী 10 বছরে আর সম্ভব হবে না। বলেই তার চিবুক জুড়ে চুম্বন করতে লাগলো। সায়না কেঁপে কেঁপে উঠল, ধরা গলায় বলল, লাভ নেই বলেছি, ক্ষতি তো বলিনি। রাজদা সেদিকে তাকে দু হাতে বুকের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে নিতে নিতে মনে মনে প্রশান্তিময় হাসলো। এটাই সেই মুহূর্ত, সেই স্পর্শ, সেই স্বীকারোক্তি যেটার একটাতে কোনো ভনিতা নেই, তার কোনো অধিকার নামক দাবি নেই, সায়না মমতাজের কোনো আপত্তি নেই। তারপর সেনা ছোট্ট করে প্রশ্ন করলো, তারপর আর কি? দুটো মানুষ, একটা পুতুল আর একটা ঘর, কি হবে সব দিয়ে? তাজমহল। রায়না তার বুকের সাথে একদম লেপ্টে গিয়ে বলল, তাজমহল একটা কবর। তাজদা তার মাথায় চুম্বন করে বলল, কবরই তো আমাদের সব বিদ্বেষ, অহংকার, মনোমালিন্য, ঈষৎ স্পৃহা, রেষারেষি, হিংসা, হিংসতায় চিরসাহিত্য কবর। আর এই কবরের ওপরেই আমরা যে সংসার সাজাবো, সেটাই আমাদের তাজমহল। বা পুকুর পাড় থেকে এসে এর আগে ফুসফুস করে যাচ্ছে। ঝিমলি তার হাবভাব দেখে বলল, কী রে রায়ভাগিনী, কোন পোকা কামড় দিল? কি দেখলে হঠাৎ এমন ফুসফুসানি কেন? বা চোখে মুখে বিরক্তির উপর উপচে পড়েছে। তারপর সে ঝিমলিকে যা বলল তাতে ঝিমলি হা হয়ে গেল। একটা নীল রঙের চেক লুঙ্গি আর সাদা নীল টি শার্ট পরা লোক বাড়ির পেছনে পাকা ঘাটের উপর বসে বিরহের গান শুনতে শুনতে গল্পগুজব করছে। গানগুলো শুনলেই ঝিমুনি চলে আসে। ঝিমলি অবাক হয়ে জানতে চাইল। এসে তানসুবা ধপ করে বিছানায় বসে বলল, আর কে? আনিস ভাই। ঝিমলি চোয়া ঝুলে পড়ার মতো অবস্থা। আনিস ভাই তো? উনি সারাদিন ছুটবুট পরে বসে থাকবেন, আজ অফ ডে, তাই পুকুর পাড়ে বসে একটু সময় কাটাচ্ছেন বন্ধু বান্ধব নিয়ে। তোমার পিঠের নিচে বালিশ রেখে হেলান দিয়ে বুকে হাত ভাঁজ করে বসে বলল, ওনাকে একদম সুন্দর লাগছিল না। লুঙ্গি মানে এইসব লুঙ্গি ফুঙ্গি কেন পরতে হবে? ঝিমলি টেবিলের উপর ঝুঁকে গালে হাত দিয়ে তার দিকে চেয়ে রইল সন্ধিহান দৃষ্টিতে। হাসনুবা তার দিকে না তাকিয়ে এক নাগাড়ে বলে গেল, এইসব লুঙ্গি পরা ছেলে পেলে সে জীবনেও বিয়ে করবে না। তার জন্য পাত্র দেখার সময় যেন খোঁজ নেওয়া হয় পাত্র লুঙ্গি পরে কি না। রায়দা বেগম এইবার একটু তাড়াহুড়ো করছেন। আনিসের বিয়েটা তিনি এবার দিয়েই ছাড়বেন। কোমর বেঁধে নেমেছেন মেয়ে দেখার জন্য। রোজ ঘটক আসছে বাড়িতে। আনিস বিরক্ত হয়ে বলে দিয়েছে সে আর বাড়িতে আসবে না এভাবে চলতে থাকলে। সাহেদা বেগম ভয় পাননি। এই ছেলের সাথে অনেকদিন ভালোই ভালোই কথা বলেছেন। এবার আর না, সে নিজেও বিয়ে করবে না, শাওনকে কোনো গতি হতে দেবে না। আফসার সাহেব বলেন, তুমি ওকে জোরাজুরি করে বিয়ে করাবে নাকি? ও তো বলেছে করবে। এত তাড়াহুড়ার কি আছে? করবে না করবে না বাজে কথা বলছে ওই ছেলে। ওকে আমি হাতে হাড়ে হাড়ে চিনি, আমার পেটেই তো হয়েছে। আমার ছেলেকে আমি চিনব না? আমি ওকে জোর করে বিয়েতে বসানোর আগ অবধি ও স্বেচ্ছায় বিয়ে করবে না। দিন দুয়েক পরে একজন ঘটক এলো। তাসনুবা উঠানে এসে তার এমপ্লয়িদের সাথে কথা বলছিল। ঠিক তখনই ঘটক তার পেছনে দাঁড়িয়ে কাশলেন। তাসনুবা কাশির শব্দ শুনে ঘাড় ফিরিয়ে তাকালো। ফোনে কথা বলা শেষ করে সালাম দিয়ে বলল, কি খুঁজছেন? আব্বু বাসায় নেই। আনিসুজ্জামান বাড়ির কোনটা আম্মা? তাসনুবা আঙুল দিয়ে দেখিয়ে দিল, ওই দিকে। আপনি কি এই বাড়ির বউ নাকি? জি না, মেয়ে। বিয়ে শাদী হয়নি? জি না। ঘটক বলল, আমি ওই বাড়ির ছেলের জন্য একটা মেয়ের খবর নিয়ে এসেছি। তাসনুবা কপাল কুঁচকে বলল, আনিসুজ্জামানের জন্য? জি আম্মা। তাসনুবা ঠোঁট বাঁকালো, উনি তো পটিয়ার মহানায়ক, রোজ একটা একটা ঘটক আসছে। এতে তো সম্বন্ধ দেখে উনি ভাবেন ঠেলায় মহাকাশে উঠে গেছেন, নামতে পারেন কিনা দেখুন। ঘটক বলল, ছেলে কেমন বলতে পারবেন আম্মা? কেমন মানে? মানে স্বভাব চরিত্র আর কি। দেখতে তো মাশাআল্লাহ, ছেলে কোনো খারাপ রেকর্ড নাই তো? সেটা আমি কি করে জানবো? পাশের বাড়ির ছেলেমেয়েরাই জানে স্বভাব চরিত্র সম্পর্কে। আমারও তো সময় নেই পাশের বাড়ির ছেলে নিয়ে রিসার্চ করার। কি করার? আই মিন খোঁজ খবর রাখার। তো আম্মা আমাকে, আপনাকে বিয়ে শাদী হয়নি কেন? আমি করিনি তাই? করেনি কেন আম্মা? তাসনুবা রেগে যাচ্ছে, কিন্তু নিজেকে সামনে নিয়ে বলল, কি করে করিনি? বিয়েতে আমরা ফোবিয়া আছে। ওটা আবার কি? আতঙ্ক। আতঙ্কিত হবেন কেন? মানুষকে আমি বিশ্বাস করি না। তওবা নাউজুবিল্লাহ, এরকম কথা বলতে নেই আম্মা। বিশ্বাস না থাকলে তার ঈমান নাই। আচ্ছা, আমার ঈমান আছে কি নেই সেটা নিয়ে আমি ভাববো।
আপনি আনিসুজ্জামানকে মহাকাশ থেকে নামান, দেখুন কাউকে ওনার ঘাড়ে ঝুলিয়ে দিতে পারেন কিনা। আসি বলে সে চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গিয়ে ঘটকের দিকে ফিরল, বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, আপনার আতরে ঘিরান করা ভালো না। চলে যেতে গিয়ে আবারও থেমে বলল, ও হ্যাঁ, যার জন্য সম্বন্ধ নিয়ে যাচ্ছেন তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে একটা ভালো ব্র্যান্ডের আতর কিনবেন। এটা ঘৃণান্ত করা, যেদিকে যায় সেদিকে সবার প্রশংসা করে আম্মা। কড়া ঘৃণান্ত সমস্যা। সস্তা আতর ইউজ করে কোথায় গেলে মানুষ আপনাকে সস্তা ভাববে, টাকা কম দেবে, বোঝেননি? বুঝলাম আম্মা, এমন সৎ পরামর্শ দেওয়ার জন্য আপনাকে দোয়া করে দিলাম। খুব শীঘ্রই আপনার বিয়ে শাদী হবে। আরেকটা কথা বলে যান আম্মা। কথা, ছেলেটার খাসিয়ত শুনতে ভালো, সেটা নিয়ে সন্দেহ নাই। শুনেছি ব্যাংকের চাকরিতে 65,000 টাকা বেতন পায়। এটা সত্যি না মিথ্যে সেটা আমি কি করে জানবো? কাবিন কম দিতে চায় কেন? মেয়ের বাবা তো একজনই মেয়ে দিতে গিয়ে আমাকে পিছিয়ে যাচ্ছে। ছেলের মা বাবা বলছে 10-12 লাখ দেবে, কাগজে তো লেখা থাকে সেটা, কিন্তু ছেলে বলছে 5 লাখ টাকা কাবিন দেবে। তার কথা হলো, সে যাকে বউকে দিতে পারবে না তা কাগজে লিখে লাভ কি? কিন্তু আপনি বলেন আম্মা, এত কম কাবিনে কে মেয়ে দেবে? মা বলো, বিয়ে না করার জন্য ছেলে আমার ফোন দিয়ে আসছে, এখন আমি কি করি? তাসনুভা কপাল কুঁচকে শুনে যাচ্ছে। কি আশ্চর্য কথা, আনিস ভাই এত কিপটা, ওনার বউয়ের কপাল তো মহা দুঃখ আছে। তানসুভা ছেড়াং করে বলল, হয়তো অন্য কারণ আছে, আপনি ভালো করে খোঁজ নিন, আসি, আসসালামু আলাইকুম। ঘটক গলা টেনে টেনে সালামের জবাব দিল। বলো আম্মা, আপনার জন্য কোনো সম্বন্ধ আনবো নাকি? আমার যেতে যেতে বলো, জি না, আমার বিয়ের ঘটক আমি নিজেই হব, এমন বাজে আতুর মাখা ঘটকের দরকার নেই। নিজের ব্যাপারে বলতে বলতে সাইদা বেগম কেঁদে ফেললেন। সায়না ফোনের ওপাশে এতক্ষণ চুপচাপ শুনছিল মায়ের সব অভিযোগ। এবার সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা কেঁদো না, ভাইয়া রাজি হলে তুমি জোরাজুরি করে তো পারো না আম্মা, সংসার তো ভাইয়া করবে তাই না? আমার মনে হচ্ছে ভাইয়া মেয়ের পছন্দ হচ্ছে না, মানে যে ধরনের মেয়ে চাইছে ওই ধরনের মেয়ে পাচ্ছে না। আরে না, কি বলিস, এতগুলো মেয়ে দেখলাম, একবারও বলিনি সুন্দর না। বলে মেয়ে সুন্দর আছে আম্মা, ভালো লেগেছে আম্মা, কিন্তু এ তো কাবিন হবে না। এত কম কাবিনে কিভাবে মানবে মেয়ের বাবা? সেটাই তো বুঝিয়ে উঠতে পারছি না। বলি আমি কাবিনের টাকা ধরবো, যতটুকু আমার দেওয়ার সামর্থ্য আছে, লম্বা পাট টানতে পারবো না। সায়না ওপাশে আবারও নীরব রইল। তার পাশে তাজদার বুকের উপর মেয়েকে নিয়ে ঘুমিয়ে আছে। সায়না কথা বলতে বলতে বাবা মেয়ের দিকে গেলো। বুক থেকে গড়িয়ে পড়ে যাবে এমনটা ভয় হচ্ছে তার, তাই কিছুক্ষণ পরপর মেয়ের পিঠে হাত রাখছে। সে বাবার খোলা বুকের উপর গাল লাগিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। কি বদভ্যাস হচ্ছে আল্লাহ মালুল। বাবা যখন থাকবে না তখন তার উপর ঝড় যাবে। আমার নাতিন কোথায়? বাপ মেয়ে ঘুম, দুপুরে খেয়ে দিয়ে একটু শুয়েছে, রাতে নাকি কোথায় পেয়েছে। ময়নাকে এখন ঘুম দিচ্ছিস কেন? রাতে জ্বালাবে না? জ্বালায়, বাপ মেয়ে উঠে খেলনাপাতি দিয়ে খেলা করে। দিনে আরও বেশি জ্বালায়, ওখানে সবার কোলে ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে, এখানে কোল না পেয়ে কাঁদে। আর কদিনই তো, বাড়ি চলে এলে ঠিক হয়ে যাবে। তো দুপুরে কি খেয়েছিস? কিছু রাঁধিনি, ফ্রিজে ছিল, গরম করে খেয়ে নিয়েছি। তবা তবা, তুই জামাইকে বাসি তরকারি খাওয়াচ্ছিস? বাসি আবার কি, মাংস আর মাছ রেখে রেঁধেছিলাম, ওখান থেকে কিছু ভুনা করলাম আর ডাল দিয়ে খেয়ে ফেলেছি। উনি তো অল্প করে ভাত খায়, আমাকে বলো আর সবজি না রাতে, দুপুরে হয়ে যাবে, রাতে রাঁধবো কিছু একটা। দুলাভাইরা আসেনি? এসেছিল, ঘটকের সাথে চা নাস্তা খেয়ে আবার বেরিয়ে গেছে। তোর বোন আর জামাইগুলো পর্যন্ত শান্তি দিচ্ছে না, ওরা এত করে বোঝাচ্ছে ও একরকম কথাই স্থির, বিয়েও করবে না এখন। মেয়ের বাপের কাছ থেকে নাকি একটা কানাকড়িও নেবে না, বেশি কাবিনও দেবে না, কোনো জোর কথার আকত আগে ভাগে হবে না, সোজা বিয়ে হবে। অল্প কিছু মানুষ গিয়ে বউ তুলে আনবে, এভাবে বিয়ে হয় এখন? তুই বল, এমন হজি নোয়াজি কখন হলো এই ছেলে, আমি তো বুঝতেই পারছি না। সায়না আবার হেসে ফেলল, আম্মা বাদ দাও, তুমি জোর করে কোনো লাভ হবে না, ভাইয়া তার মর্জি মতো বিয়ে করবে, বাদ দাও, একদম চুপ হয়ে যাও, দেখবে তখন নিজ থেকেই বলবে। আর ভাইয়ার পছন্দের কেউ থাকলে বলার সুযোগ করে দাও, সবাই মিলে এভাবে চেপে ধরলে তো বলার সুযোগই পাবে না।
না না না, ওর কোনো পছন্দ নেই। ওই ছেলে করবে পছন্দ? কতবার বললাম মেয়েদের সাথে একটু ফোনে কথাবার্তা বল, শপে গিয়ে দেখা করে চা কফি খা। না, আমার পেটে এক ছেলে ধরেছে, মেয়েদের সাথে কথা বলবে ওর কান কাটা যাবে। শাওনের মতো হলে এতদিন 2-3 বাচ্চার বাপ হয়ে যেত। কিছুদিন পর চুলে পাক ধরবে, দাড়ি গোঁফ পেকে বুড়ো হবে। তোর ভাই তখন কখন বিয়ে করবে? এক নাগাড়ি ছেলেকে বকাবকি করে থামলেন তিনি। শায়না শান্তভাবে বলল, এরকম করলে তো জীবনও রাজি হবে না আম্মা, তুমি একটু জিরাও। বড় ভাইয়া কি বলে? ও কাল রাতে অফিস থেকে এসে অনেক বুঝিয়েছে। ভাইয়ের সামনে সাধু মাথা দুলিয়েছে, তখন চুপচাপ শুনেছে, কিন্তু ঘরে গিয়ে আমাকে বলো, আম্মা তুমি বড় ভাইকে জ্বালিয়েও মারছো। কত বড় বেয়াদব ছেলে দেখেছিস? আমি নাকি আবার নিজে ছেলেকে জ্বালিয়ে মারছি। এসব শব্দ শুনে শব্দ করে হেসে ফেলল। হাসি থামাতে থামাতে বলো, তুমি বড়, তুমি ছোট ভাইয়ের জন্য বউ নিয়ে আসবে, তখন লজ্জার মতো দিয়ে দেবে। ওই বিয়ে পাগল ছেলের বিয়ের নাম ধরবে আমি। টাকা পয়সা না কামাই আমি তো চোখেই দেখি না। 1 কেজি আলু 1 কেজি মাছ এনে দিয়ে বলে, আম্মা আমার বউ বাচ্চা নেই। মনে রেখো, এগুলো অ্যাডভান্স দিচ্ছি, পরে আমার বউকে বলতে পারবে না তোমার জামাই বিয়ের আগে খরচপাতি দিত না ঘরে। ওই বেয়াদবকে বিয়ে করাবো বলতে হবে না, একটু ইঙ্গিত দিলে পরের দিনে বউ নিয়ে হাজির হবে। তারপর আমার কাঁধে বউয়ের ভার বহন সব তুলে নিয়ে কেটে পড়বে। ও আল্লাহ, তুমি আমার পেটে এত রকমের ছেলে কেন দিলে খোদা? শায়না বলো, আর কোনো উপায় তো দেখছি না। ও শানু। হ্যাঁ বলো। ময়নার আব্বাকে একবার বলো দেখবি। কি? আনিসকে একটু বোঝাতে। উনি ভাইয়াকে কি বোঝাবেন? একবার নাকি বলেছিলেন বিয়ের জন্য, ভাইয়া নাকি বলেছে মেয়ে ভালো হবে কি হবে না এটা নিয়ে টেনশন হয়। তোমার আর ভাবির সাথে না মিললে তো সংসার আলাদা করতে হবে। সায়দা বেগম এতক্ষণ পর একটু চুপ করলেন, শান্ত কণ্ঠে বলেন, কি বলিস, এরকম বলেছে? হুম। বড় ভাইয়ের বউর মতো না হলে আলাদা থাকবে, সমস্যা কি? তাই বলে বিয়ে করবে না? আর বড় বউকে আমি আমার ছেলে পেলে আর মেয়েদের ঝামেলার মধ্যে রাখছিলাম বিয়ের পর, ওরে তো শহরে বাসায় রাখছিলাম। ও নিজেই চলে এলো শ্বশুরবাড়িতে সবার সাথে থাকবে বলে। বউ না চাইলে থাকবে না, বাসায় না গেলে দরকার পড়বে নিজের ঘরে রেঁধে নিজে খাবে। এটা কোনো কথা হলো? এই ছেলে এইসব ভাবে বসে বসে। হায় হায়, এভাবে তো ভেবে দেখিনি। ছেলেটা আমাকে কেন সব খুলে বলে না, আল্লাহ মালুম। বিয়ে করে বউ বাসায় তুলুক, ওখানে থাকুক, ওখানে আসতেই হবে না। কিন্তু এটা ভেবে বিয়ে না করলে হবে? আমরা কদিন বাঁচবো? বউ বাচ্চা তো লাগবে। শক্তি সামর্থ্য থাকতে ওদের ছেলে পেলে মানুষ করে দিতে চাইছি আর কি। ছেলেগুলো আমার কথা বোঝার চেষ্টাই করছে না। আচ্ছা রাখ, দেখি ওর সাথে কথা বলে। আচ্ছা আচ্ছা রাখ, আমার নাতনিকে দেখে রাখিস, জামাইয়ের দেখভাল করিস একটু, আবার চলে যাবে। বউ বাচ্চা ছেড়ে একা একা থাকতে ভিন দেশে। আচ্ছা রাখি তাহলে। রাখি রাখি বলতে গিয়েও সায়দা বেগম ফোন রাখলেন না, বললেন, জামাকে বলে সানিসের সাথে আরেকটু কথাবার্তা বলতে, পেটের কথা বন্ধুদের বলতে পারে। আচ্ছা ঘুম ভাঙুক, ওনাকে বলবো তুমি আর ভাইয়ার সাথে এই নিয়ে কথা বলো না। না না, আমি কাল রাত থেকে ওর সাথে কথা বলছি না। এটা কেমন কথা আম্মা? না বলবো না কথা। ওই ছেলে আমার সুখ দুঃখ বোঝে না, বলবো না। তোর বাপকেও মানা করে দিয়েছি কথা না বলতে, কিন্তু ওই বেটা তো আরেক ছেলে মেয়ে দরদি। রাখার পর সায়না বালিশে মাথা রাখলো। কিছুক্ষণ পর বালিশে কুইন ঠেকিয়ে গালে হাত রেখে স্বামী সন্তানের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। ধীরে ধীরে মেয়ের পিঠে আর গালে আলতো করে চুমু দিল বেশ চেপে। তার উপর সরে যাওয়ার সময় দৃষ্টি আটকে গেল তাজদার সিদ্দিকীর ঘুমন্ত মুখে। সংকোচের দেওয়ালটা ভাঙতেই অনেকটা সময় নিল। তাজদার সিদ্দিকী মুখের কাছে এসে স্থির চোখে তাকিয়ে রইল। ঘুমের ভেতর কতটা শান্ত। আর একটু ঝুঁকল, কপাল ছুঁয়ে দেওয়ার ঠিক মুহূর্তেই তাজদার সিদ্দিকী হঠাৎ চোখ মেলে জিজ্ঞেস করলো, কটা বাজে? এবারে মুখোমুখি শায়না চমকে সরে গেল, তড়িঘড়ি করে হাত রাতে লাগলো চারপাশ। তাজদার শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। ফোনটা কিছুতেই খুঁজে পাচ্ছে না সে। এ কি, কোথায় রাখলাম? তাজদা কিছুক্ষণ পর ধীর কণ্ঠে বলল, এখানে। শায়না তার দিকে তাকালো। তাজদার তার পাশ থেকে ফোনটা তুলে তার দিকে বাড়িয়ে দিল। মুহূর্তে শায়নার গায়ে লজ্জার কাছে ছায়া নেমে এলো। সরি বলেই সে দ্রুত বিছানা ছেড়ে নেমে গেল, কিচেনের দিকে চলে গেল।
তাজদা সেদিকে ঠোঁটের কাছে হাত রাখলো। বাড়ির পেছনে দরজা খোলা মাত্রই দমকা হয়ে এসে তাসনুবার চুল উড়িয়ে দিল। সায়েদা বেগম হাসি হাসি চেহারা আর হাতে মিষ্টি দেখে সে জানতে চাইল, কার বাচ্চা হয়েছে? আল্লাহ চাইলে আগামী বছর বাচ্চা হয়ে যাবে। তোমার আনিস ভাইয়ের শ্বশুরবাড়ির মিষ্টি। বিয়ে ফাইনাল, ভাইয়া যাওয়ার আগে হবে। ফাইনাল টাইলে জানি না। মেয়ের বাপ ভাই ঘরবাড়ি দেখতে এসেছে, সাথে মিষ্টি নিয়ে এসেছে। এগুলো রাখো, কাউকে দিচ্ছি না, শুধু বিয়ে বাড়িতেই দিচ্ছি। বিয়ে ঠিক হলে পুরো বাড়িতে মিষ্টি পেলাবো। বিয়ে কবে নাগাদ হতে পারে? ভাইয়া তো আর 3-4 দিনের মতো আছে দেশে। আমার যদি আর 1 সপ্তাহ সময় নেয় তাহলে আগামী সপ্তাহের মধ্যে বউ নিয়ে আসতে পারি কি না দেখি। অত আয়োজন তো করবো না, কিন্তু তোমাদেরকে দাওয়াত দেবো মা। তোমাদের ছাড়া কিভাবে খাবো? তাসনুবা মিষ্টির প্যাকেট নিয়ে বলো, খুব বেশি দেরি হয়ে যাচ্ছে না? কালই বউ নিয়ে আসা যায়, ভাইয়াও দেখে যেতে পারলো। সায়েদা বেগম সরল মনে বলে গেলেন, ওই ছেলে কথা আর বলো না মা। তবে এভাবে হুট করে কথাবার্তার আশা আগাবে আমি ভাবতেও পারিনি। তোমার আনিস ভাই শেষমেশ মত দিয়েছে। আমি এত দুশ্চিন্তা করেছিলাম দেখে বলেছে, যেটা আমি পছন্দ করে নিয়ে আসবো ওটার সাথে সংসার করবে। আল্লাহ মুখ তুলে চেয়েছেন। প্লেটটা দিয়ে ফেলো মা। তোমার মিষ্টি রেখে প্লেটটা ধুয়ে ফ্রিজের কাছে গেল। ফ্রিজ খুলে প্লেট ভর্তি কালো আঙুল দিয়ে সায়েদা বেগমের দিকে বাড়িয়ে দিল। সায়েদা বেগম বলেন, ধুর, এই মেয়ে করে কি? ঘরে ফলমূলে ভরে গেছে, খাওয়ার মানুষ নেই। রাখো এগুলো, তুমি খাও, অনেক শুকিয়ে গেছো। অবিবাহিত মেয়ে মানুষের শরীর তেলে তেলে থাকবে ভালো, আর তেলে তেলে শরীর পছন্দ নয়। নিজেকে ফিট রাখতে ডায়েট কন্ট্রোল করতে হয়। সাবরিনও মাঝে মধ্যে করে। পরে জামাই দই মিষ্টি আনতে গপ গপ করে খেয়ে পড়ে নাকি কান্নাকাটি করে বলে, আম্মা ওজন বেড়ে যাচ্ছে। মেয়ে মানুষের শরীর শুকনো হলে ভালো লাগে না বুঝলে, একটু গায়ে রসকস থাকা লাগবে, তবেই তো দেখতে ভালো লাগে। আজকাল মেয়েরা ফোন দেখে দেখে কী ডায়েট ফাইট শিখছে কে জানে। আচ্ছা আমি আসি। তানছুবা কাঁটা চামচ করে মিষ্টি খেতে খেতে নিজের ঘরে চলে গেল। তিতলি এসে মিষ্টি দেখে একটা আঙ্গুল দিয়ে মুখে টুপ করে ফুঁড়ে আরেকটা হাতে নিয়ে তোষিপে ঘরের দিকে গেল। নিজের ঘরে দিকে যেতে যেতে মিষ্টি খেয়েই চললো। ঝিমলে ডাকলো, নুভা রানী। নুভা তার দিকে ফেললো। এই যে মিষ্টি না শেষ হলো, এটা কোথা থেকে? আর অসময়ে মিষ্টি খাচ্ছ কেন? পাশের বাসার মিষ্টি, বউ ঠিক হয়েছে। আনিস ভাইয়ের নাকি? পাশের বাসা অবিবাহিত ছেলে কজন আছে? হা হা, ফাইজলানি। ফাইনালি এটা রাখো, অলরেডি 2টো খেয়ে ফেলেছি, খেয়ালই করিনি। ঝিমলি এসে প্লেটটা হাতে নিল, বলল, মিষ্টি তো ভালো এনেছো, কোনটা ঠিক হলো কে জানে। আনিস ভাইয়ের ফোন ওইদিকে যেটা দেখলাম সেটা হলে বেশ হবে। ওই মেয়েটাকে শান্তশিষ্ট লেগেছে। আনিস ভাই যা চাচিমার কপালে দুঃখ আছে, তখন পরিবারকে দোষারোপ করবেন উনি। বিয়েটা হলেই হলো। আনিস ভাইয়ের যা রং ঢং, ওনার ঢং দেখলে চেয়ে হিরো আলমের গান শোনা ভালো। আপনার ভাইয়াও দেখাতো, বিয়ের পর সাধু হয়েছে। আনিস ভাই অবিবাহিত মানুষ, ছেলে মানুষ, ঢং দেখাবে না কেন? আমি ঘরে যাচ্ছি, কিন্তু ফোন কলস আছে। আমি মেজো ভাইয়ের ইনফর্ম করেছি, ফ্ল্যাটে গিয়ে উঠবো পরশু। কিছু ইনফ্লুয়েন্সের সাথে ডিল আছে। মেজো ভাই তো চলে আসবে বউ বাচ্চা নিয়ে, তুমি একা থাকবে। সো হোয়াট, ওখানে আমার ফ্রেন্ড আছে অনেক, ওদের একজনকে নিয়ে আসবো, জুথি রাজি হয়ে যাবে। ভাইয়া চলে যাবে, তুমি থাকবে না? কিছু করার নেই, নতুন কালেকশনগুলো এখনও পেজে তুলতে পারিনি, অনেক কাজ পড়ে আছে। তাসনুবা চলে যাচ্ছিল। ঝিমলে বলো, ইউ লুক ডিস্ট্রাস্টেড। এমনটা মনে হওয়ার কারণ? তাসনুবা সিদ্দিকি ভুলেও 1 চামচ চিনিও বেশি খায় না, সেখানে 2টো মিষ্টি, বিশ্বাসযোগ্য? আই অ্যাম জাস্ট বোর্ড। কারণ আমি লস ফেস করেছি। যে ইনফ্লুয়েন্সারের সাথে কথা বুক করছি সে এগ্রিমেন্ট পেপার অনুযায়ী কাজ করছে না। এমন চলতে থাকলে আমাকে অন্য কোনো প্ল্যান ভাবতে হবে। এদের বেশি অ্যাপোরিটি দেওয়া যাবে না। নিজেকে কী না কী ভেবে বসেছে, অথচ সব কয়টার ব্যাকগ্রাউন্ড চেক করলে দেখা যাবে দে হ্যাভ নো কোয়ালিফিকেশন, জাস্ট ট্রেন্ডিং ভাইরাল প্রেজেন্টেশন আছে। বিজনেস কেন, ওই সো কল্ড ভিউজ ব্যবসায়ীদের উপর ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা, ব্যবসায় লাভ লোকসান থাকবে, এটা টেনশন নেওয়ার দরকার নেই। আমি মেজো ভাইকে ফোন করে কথাটা জানিয়ে রাখি, পরে নয়তো আমাকে বকবে। জিমি হঠাৎ বলো, তোমার ভাই আমাকে বলতে বলেছে? তানছুবা থেমে তার দিকে ফেলল। বিয়ের কথা?
সরি, আমার ওসব নিয়ে ভাবার সময় নেই। বিজনেসটা একটা পজিশন নিয়ে যাওয়ার পর ভাববো। সম্ভবত মেজো ভাইয়ার ফোন কল করলে একই কথা বলবে। আব্বুর সাথে তাদের দুই ভাইয়ের কথা হয়েছে। এতে প্রেশার দিয়ে কোনো লাভ আছে? প্রেশার নিতে হবে না, আপনি ধীরে সুস্থে সিদ্ধান্ত নিন। বিয়ে তো করতেই হবে, তাই না? তাছাড়া লাইফ পার্টনার জরুরি। ভালো লাইফ পার্টনার আরও বেশি জরুরি, আর যত তাড়াতাড়ি সম্ভব পাওয়া তার চেয়ে বেশি জরুরি। আমরা যতই যাই করি না কেন, একটা সংসার কিন্তু আমাদের লাগেই। তানসুবা চুপচাপ শুনল। পাশ দিয়ে তখনই তাসনিফ যাচ্ছিল। এমনি ডেকে নিল, নবাব বাহাদুর এদিকে আসেন, মিষ্টি খান। তাসনিফ লাজুক হেসে এগিয়ে গেল। কিসের মিষ্টি? আনিস ভাইয়ের বিয়ের। ঝিমলি তাকে মিষ্টি খাইয়ে দিল। তাসনিফ মিষ্টি মুখে নিয়ে আরও কথা বলতে পারল না। ঝিমলি পেট চাপড়ে দিয়ে বলল, যান, পানি খেয়ে নেবেন। সাথে সাথে একটা নোটবুক ছুঁড়ে এলো তোমার পাশ দিয়ে। সে আর ঝিমলি দুজনেই হকচকিয়ে সামনে তাকালো। তিতলি হাসতে হাসতে তাসনুবার পেছনে এসে লুকিয়ে পড়েছে। তাসনুবা বলল, হোয়াট ইজ দিস ভাইয়া? তসিফ রাগে ফোঁসফোঁস করতে করতে বলল, আমার জন্য মিষ্টি নিয়ে গেছে তোর বাদর বোন। আমি হাত বাড়িয়ে নিতে গেলাম, আর সে নিজের লালা জাল লাগিয়ে দিয়ে আবার আমার দিকে বাড়িয়ে দিল খাওয়ার জন্য। ওকে তো জুতোর মালা পরানো উচিত। তানসুবার আড়ালে দাঁড়িয়ে তাকে দেখিয়ে দেখিয়ে মিষ্টির গায়ে এখনও লালা লাগিয়ে যাচ্ছে। ছি তিতলি। তাসনুবা তার দিকে ফিরতে তিতলি মিষ্টিটা দেখিয়ে দেখিয়ে তৌসিফকে বলল, আহা টমেটো বড় মজাদার, আহা টমেটো বড় মজাদার। তাসনুবা খপ করে তার হাত ধরে ফেলল। বলল, ভাইয়া ধরো ওকে, জোরে একটা থাপ্পড় দাও। তৌসিফ দৌড়ে এসে তিতলিকে শক্ত করে ধরলো। তিতলির সাথে সাথে মিষ্টি মুখে পুড়ে দিল। গলায় আটকে গেছে এমন ভান ধরলো। গলা ফুলিয়ে বড় বড় চোখ করে তাকালো। তাসনুবা তৌসিফ ভয়ে তাকে ছেড়ে দিল। সেই ফাঁকে তিতলি সোজা বাড়ির বাইরে। ঢাকা শহরে একা কিভাবে থাকবে তুমি? তাসনুবার লাগেজে কাপড় সাজাতে সাজাতে বলল, পারবো। আমি এখানে বেড়াতে যাচ্ছি না আম্মু, কাজের জন্য যাচ্ছি। সব কিছুতে তো কৈফিয়ত দিতে ভালো লাগে না আমার। রওশনার কিছুক্ষণ প্যান প্যান করে চলে গেল। দাদিমা এসেও বলেন একই কথা। তাজউদ্দিন সিদ্দিকীও এসে বুঝিয়ে বলেন একা না যেতে। শেষমেশ ঝিমলি এসে তাদের সবাইকে কোনো মতে সরালো ঘর থেকে। তারপর বলল, আজ রওনা দেবেন নাকি? মেজো ভাইয়া বলল, আজই যেতে। মেবি কিছু প্ল্যান করেছে। শায়নাকে জিজ্ঞেস করলাম, সে বলল ও কিছু জানে না। আই অ্যাম শিওর ভাইয়া ওকে মানা করেছে। ঝিমলি হাসলো। এত চালাক হলে তো সমস্যা। তাসনুবা সব গোছগাছ করতে লাগলো। ঝিমলি তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আরাম করে বিছানায় বসতে বসতে বলল, আনিস ভাইয়ের বিয়ের আগে ফিরবেন না? ওনার বিয়ের কোমরা খেজুরের চাইতে আমার বিজনেসের ডিল অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঝিমলি চুপ করে রইল। কিছুক্ষণ পর কোনো ভনিতা না করে সরাসরি প্রশ্ন করলো, চোর বেশি দিন পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারে না। কে চোর? আপনি? মানে ইউ আর ফিলিং সামথিং ফর আনিস ভাই? তাসনুবা চমকে উঠল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে চেয়ে রইল ঝিমলির দিকে। হাত থেমে গেছে। তারপর সে কানের পেছনে চুল গুছতে গুছতে ঘর থেকে বেরিয়ে গেল। বারান্দায় চলে গেল একমগ কফি নিয়ে। ঘাড়ের রাগ টানছে, মাথার রগ দপক দপক করছে। পায়চারি করতে করতে কফির মগে চুমুক দিতে দিতে সে দেখল তাজদার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করেছে, ট্যুরে আর কে কে যাচ্ছে দ্রুত ফাইনাল করা হোক। ঝিমলিকেও অ্যাড করা আছে। সে আগের প্রায় 150 মেসেজ সিন করার পরে রায়হানকে মেনশন দিয়ে বলল, আমাকে বলেনি মিস্টার সিদ্দিকে? সরি, আমি ভুলে গিয়েছিলাম, বাড়ি ফিরে জানতাম অবশ্য। রাগ করেছি, সরি, আর হবে না। থাক বাদ দিন, আপনি এক বাচ্চার বাপ হয়ে ভুলোমানা হয়ে যাচ্ছেন। সবাই তাদের মেসেজ দেখছে, চুপচাপ ঝিলমি বলল, সবাই তো দেখছে, যাওয়ার জন্য এক পায়ে খাড়া। আনিস ভাই আর নুবারানি বাদ যাবে কেন? আপনারা কোথায়? দুজনকে একসাথে মেনশন করছে সে। আনিস রিপ্লাই করলো, জি ভাবি। আপনি যাবেন না? বিয়ের খুশিতে সবাইকে ট্রিট দিন। জি অবশ্যই, এভাবে বললে শুনবো না। যাচ্ছেন কিনা বলেন। সবাই যখন যাচ্ছে তখন যাব না কেন? নুবারানি, ইয়েস। আপনি চুপ কেন? তানসুবা রিপ্লাই করলো একটু পর, আমি যেতে পারবো না, সরি। বলে সে বাকি কপিটা আনিসের চাচাদের উঠানের কোণে ছুঁড়ে মারল। আনিস সেখানে অন্ধকারে দাঁড়িয়ে কুকুরগুলোকে খাবার দিচ্ছেন। শাহিদা বেগম না দেখা মতো কপিটা এনে তার সাদা শার্টের পিঠে পড়ল। টুরে যাচ্ছ না কেন? যেতে ইচ্ছে করছে না। রওশনা একটু বিরক্ত হলেন।
তোমার মুখে সবসময় এই কথা নোবা। তুমি আর কতদিন আমাকে অশান্তি দেবে বলতে পারো? অবাক হয়ে মায়ের দিকে তাকালো। আমি তোমাকে অশান্তি দেই আম্মু? দাও তো। এই বয়সে মেয়েরা শ্বশুরবাড়িতে বাচ্চা কাচ্চা পালে। এ তো পড়ালেখা না করিয়ে ক্লাস 5-এ বিয়ে দিলে পারতে। নোবা সব কথার জবাব রেডি তোমার মুখে। একটার কোনো মতে সংসার হয়েছে। আমি জানি না তোমাকে নিয়ে কি হবে। তুমি কি আমাকে কিছু বলতে এসেছো? দিচ্ছ কোথায় বলো? আমার বড় ভাইয়ের কাছে একটা সম্বন্ধ এসেছে। আমি তাজকে বলবো কিছুদিন সময় নিয়ে পাত্রকে দেখে শুনে কথাবার্তা সেরে নিতে। হ্যাঁ, যা ইচ্ছে করো, বাট আমি কেমন সেটা বিস্তারিত খুলে বলে দেবে। তারপর রাজি হলেও ভালো। বিস্তারিত মানে ওই যে রান্নাবান্নার ঘরে কাজকর্ম পটু নয় এগুলো। তো রান্না শিখে নাও। এটা তেমন কঠিন কাজ না। রান্না না পারলে যে কোনো শাশুড়ি কথা শোনাবে। যারা রান্না করতে পারে না তারা শ্বশুরবাড়িতে বকা খায়। যারা রান্না করতে পারে তারা রান্নাও করে, বকাও খায়। সো না পারলে লাভ। রোশনার হম্বিতম্বি করে দাঁড়িয়ে রইলেন। ঝিমলি এসে বলল, নুবা, মেজো ভাইয়া কথা বলতে চাচ্ছে তোমার সাথে। তাসনুবার দ্রুত মাথা নাড়ল। আমি আর কথা বলবো না, আর ট্যুরে যাব না, আমার ভালো লাগছে না। ঝিমলি বলল, আপনি যাচ্ছেন? আপনার হয়ে আমি বলে দিচ্ছি, সবাই যাচ্ছে, আপনি না গেলে ভালো লাগবে না। আর আমি আমার ননদিন ছাড়া যাব না। রুহাবও তার ফপিকে ছাড়া যাবে না। তিতলি দরজার কাছে ওকে দিয়ে বলল, আমিও যাব না। তাসনুবা কপাল কুঁচকে তার দিকে তাকালো। তুমি এটা কি ধরনের ড্রেস পরেছো তিতলি? সালোয়ার কামিজ ওড়না, তিনটি ড্রেসে। তিতলি কোমরে হাত রেখে ঝিমলি দিকে তাকালো। ঝিমলি হেসে বলল, আল্লাহ, এটা কেমন মেয়ে? রোশনারা তিতলিকে বলল, কাপড় চেঞ্জ করে আসো, কোনো অশান্তি চাই না আমি। এর জন্য বেশ কয়েকটি জায়গার নাম তালিকা থাকতো। ছোট বাচ্চা আর মায়েদের আরামের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত একটা নাম চূড়ান্ত হলো, কক্সবাজার। যাতায়াতের ঝুঁকি কম আর বাচ্চাদের নিয়ে নিরাপদ পরিবেশে বিবেচনা করলে কক্সবাজারের চেয়ে ভালো বিকল্প আর কিছু হতে পারে না। এবং সানা ঢাকা থেকে সরাসরি রওনা হয়ে অল্প সময়ের মধ্যে কক্সবাজার পৌঁছে যাবে বলে সবাইকে নিশ্চিন্ত করলো। পরিবারের বাকি সদস্যরা চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে। আশরাফ, সাবরিন, রায়হান, ঝিমলি, তৌসিফ, শাওন, তিতলি, তানছুবা আর আনিস ড্রাইভার সহ মোট 9 জন বড় টয়োটা হাইস করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যেতে গড়িমসি করায় তাজদার গতরাত ফোনের ওপাশ থেকে হুমকি দিয়েছে, হোয়াটস ইওর প্রবলেম নুবা? সবাই যাবে, তুমি না গেলে কেমন দেখায়? তুমি না গেলে সবাই যাওয়া আটকে দেবে, আর কেউ যাবে না। সে রেগে যাচ্ছে দেখে ঝিমলি ফোন কেড়ে নিয়েছিল। রোশনারা বলো, ভাইয়াকে বকুনি খেতে ইচ্ছে করছিল ওর, আর কিচ্ছু না। ঝিমলি তানছুবার পিঠে আলতোভাবে চাপড় দিয়ে হেসে বলল, রেডি হয়ে নিস, আনিস ভাই গাড়ি ভাড়া করে রেখেছে। তারপর বেরিয়ে যেতে যেতে বলল, ওনাকে একটা ফোন করি। দরজার কাছে গিয়ে ধীরে ধীরে ফিরে তাকালো। তাসনুবা তাকে পিট করে বসালো। গাড়ি এসে গেছে। তাসনুবা সবসময় গাড়ি হতে একটু সময় লাগে, তাই রায়হান তাকে বলেছে তাড়াতাড়ি রেডি হতে। তবুও তার দেরি হয়ে গেল। বেরোনোর আগে শাওন আর আনিসের মধ্যে কথা কাটাকাটি লেগে গেল। অত দামি একটা শার্টে কিসের দাগ লাগিয়ে এখন শাওনের শার্ট নিয়ে টানাটানি করছে আনিস। শাওন তাই রেগে গেছে। সায়রা বেগম বলেন, কোথাও বেরোনোর আগে তোদের ঝগড়া করতে হবে। আনিস, তোর এই শার্ট কম বলতো, তুই দরকার পড়লে তোর বড় ভাইয়ের কাছ থেকে একটা নে। আনিস বলো, আম্মা, তোমার এসব নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। সায়রা বেগম তবুও ছাড় দিলেন না। দুজনই তো নতুন শার্ট, সেলাই করেছিস? তোরটা কোথায়? ওটাতে কি হয়েছে? শাওন বলছে, কিসের দাগ যেন? আম্মা, বললাম তো তোমাকে এসব ব্যাপারে না জড়াতে। দাদিমা এসে বলো, আমার জন্য আচার আনিস বেশি করে। আনিস বলো, তোমার দাঁত আছে যে আচার খাবে? দূর বেটা, তোর বইয়ের জন্য মজুত রাখবো। কত দূর অবধি ভেবে ফেলেছ? রায়হানকে ডাক ভেসে এলো। আনিস, শাওন কোথায়? আনিস বারান্দায় এসে দাঁড়ালো। আনিস, রায়হান ভাই, তোমরা গিয়ে বসো, তাড়াতাড়ি আসো, তাজ ফোনের উপর ফোন করছে। সবাই গাড়িতে এসে বসলো। কিছুক্ষণ পর তানসুবা নেমে এলো। ধবধবে একটা সাদা কুর্তি পরেছে সে, চুলের উপর চশমা আটকানো। অন্যদিন হলে সে বলতো জানালার পাশে আমি বসবো। আজ কিছু বললো না, তবে কিছু না বলায় সবাই তাকে জানালার পাশে বসার সুযোগ করে দিল। যদিও গাড়িতে এসি আছে। রোশনারা আর জোহরা বেগম তাদের বাড়িতে দিতে এলো। বললেন, সবাই সাবধানে যেও। তিতলি তিতলি চিৎকার দিল, প্রেজেন্ট স্যার। তার মাথায় একটা চড় বসালো তৌসিফ।
দুষ্টামি করবে না তুমি, সবাই ওকে একটু দেখে রাখবে। যেহেতু রাতে খাবার দিতে পারবে না, তাই তার কুকুরগুলোকে এখনই খাবার দিয়ে দিচ্ছিল। খাবার দিয়ে আফসার সাহেব আবারও বলল, আব্বা ওরা রাতে আবার এলে খেতে দিও।